नमस्कार दिनाजपुर सरकारी उच्च बालिका विद्यालय अनलाइन क्लासे सबाइके स्वागतम। प्रिय शिक्षार्थीरा तोमरा केमन आछो? করোনার এই সময়ে আমরা বাধ্য হয়ে অনলাইন ক্লাসে তোমাদের জন্যই আসলাম। আমি ডেইজি দেবনাথ, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আবারও সবাইকে স্বাগতম। আমি আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় থেকে ষষ্ঠ অধ্যায়ে জীবে পরিবহন বিষয়ে ক্লাসটি নিব। তো পরিবহন তো তোমরা জানোই, পরিবহন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সব ক্ষেত্রেই পরিবহন প্রয়োজন। তবে আজকে আমি শুধুমাত্র উদ্ভিদের পরিবহনের ক্ষেত্রেই আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। তো আসো আমরা আজকে শিরোনামটা আগে দেখে নিই। জীবে পরিবহন। জীবের পরিবহন জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে উদ্ভিদ ও পানির সঙ্গে সম্পর্ক। উদ্ভিদ ও পানির সম্পর্ক। আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। আর প্রত্যেকটা জীবের মূল ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের 90% হচ্ছেই পানি। তো প্রোটোপ্লাজমটা প্রথমে আমরা একটু দেখে নিই। ধরো এটা আমাদের উদ্ভিদ কোষ, এই থাকলো কোষ গহ্বর, এখানে থাকলো নিউক্লিয়াস, প্লাস্টিড, এটা সাইটোপ্লাজম, এইদিকে থাকলো আমাদের কোষ প্রাচীর, আর এইদিকে আরো অন্যান্য কোষগুলো থাকলো। তো এই কোষ প্রাচীর বাদ দিয়ে ভিতরের পুরো অংশটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটাতে যদি পানি না থাকে তাহলে চুপসায় যাবে। যদি আরো বেশি আমরা পানি না দেই তাহলে একসময় কি হবে, এই প্রোটোপ্লাজমটা মরে যাবে, উদ্ভিদটা মরে যাবে। এই সময় তো প্রচন্ড গরম শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখবে টবে যাদের গাছ আছে সেই গাছগুলোতে যদি আমরা পানি না দিই তাহলে কি প্রথমে ঝিমায় যাবে, ঝিমায় যাওয়ার পর আস্তে আস্তে কি হবে, তারপরেও যদি আমরা পানি দিতে না থাকি একসময় গাছটা মরে যাবে। এই জন্য অনেক সময় এরকম গরমকালে দেখা যায় যে বড় বড় উদ্ভিদেও অনেক সময় কি হয়, সেচের প্রয়োজন হয়। আরেকটা জিনিস আছে শালীক সংশ্লেষণ। আমরা সবাই জানি শালীক সংশ্লেষণে কি হয়, উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরির ক্ষেত্রেও কিন্তু পানির প্রয়োজন। যদি পানি না পায় উদ্ভিদ তাহলে কিন্তু খাদ্যটা তৈরি করতে পারবে না। আর উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করে তাহলে কি হবে বলো তো, তাহলে আমরা কোনো জীবই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না। আবার পোষ্যজন, এটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি, শুধু শুনে রাখো, পোষ্যজনের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। আর পানি কিন্তু হচ্ছে সার্বজনীন দ্রাবক। তো উদ্ভিদের ভিতর যে বিভিন্ন ধরনের বিক্রিয়া হবে সেখানে পানির প্রয়োজন, এবং উদ্ভিদের অতিরিক্ত পানিটা তো বললাম যে পোষ্যজনের সাহায্যে বের হয়ে যাবে। তাহলে আবার উদ্ভিদ কোষের বৃদ্ধি এবং উদ্ভিদ কোষের যে স্বাভাবিক অবস্থা এটা বজায় রাখার জন্য পানি প্রয়োজন। তো বন্ধুরা আমরা উদ্ভিদের পানির প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। এখন উদ্ভিদ তো পানি শোষণ করবে। এই পানি শোষণ প্রক্রিয়াটা বিভিন্নভাবে হয়ে থাকে। প্রথমে আসো ইমবাইবেশন। বন্ধুরা এখন তো বর্ষাকাল, তাই না? বর্ষাকালে আমাদের বাড়ির দরজা জানালাগুলো কি হয়, কাঠের তৈরি। তোমরা একটু খেয়াল করলেই দেখবা যদি পরপর কয়েকদিন বৃষ্টি হয় তাহলে এই কাঠের জানলাগুলো কিন্তু লাগে না, বা লাগাতে গেলে একটা শব্দ হয় দরজা জানলাগুলো। এই কারণটা ঘটে ইমবাইবেশনের জন্য। আমরা জানি কাঠটা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। ধরো সেলুলোজের অণুগুলো এরকম অবস্থায় থাকে, স্বাভাবিক অবস্থায়। এখন যখন বৃষ্টি হচ্ছে সবসময় এর চারপাশে কি হচ্ছে, এই পানির অণুগুলো এসে জমা হচ্ছে। এগুলো কিন্তু ভিতরে ঢুকবে না, জাস্ট জমা হবে। তো এভাবে জমা হতেই থাকবে। ধরো জমা হচ্ছে এভাবে জমা হচ্ছে চারপাশ দিয়ে।
জমা হচ্ছে। তাহলে দেখো উপরের চিত্র আর নিচের চিত্রের মধ্যে একটা ডিফারেন্স তো দেখতে পাচ্ছ, এখানকার স্পেসটা কিন্তু বেড়ে গেল। ঠিক এই ঘটনাটা ঘটে দরজা জানলার মধ্যে, এই জন্য আমরা দরজা জানলাগুলো লাগাতে কষ্ট বোধ করি। তাহলে ইমবাইবেশন হচ্ছে কলয়েডধর্মী শুকনো বা আধা শুকনো পদার্থে তল পদার্থ শুষে নেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবেশন। তো বন্ধুরা, আমরা ইমবাইবেশন সম্পর্কে জানলাম। এবার আসো আমরা ব্যাপন সম্পর্কে জেনে নিই। ব্যাপন এটাও আরেক ধরনের পানি শোষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি ঘটে? তোমরা তো সুগন্ধি প্রায় সবাই ইউজ করো। সুগন্ধিটা যখন আমরা প্রথম স্প্রে করতেছি, ধরো আমার কাছে আমি স্প্রে করলাম, তাহলে কি হবে? তীব্র গন্ধ আমার কাছে থাকবে, তারপর কি হবে? আস্তে আস্তে পুরো রুমে এটা ছড়ায় যাবে। তো ব্যাপন হচ্ছে এই প্রক্রিয়াটা। অর্থাৎ আমি যখন সুগন্ধিটা স্প্রে করলাম তখন সুগন্ধির দ্রবের অণুটা অনেকগুলো ছিল, ঘনত্ব বেশি ছিল, আর বাইরের ঘনত্বটা ছিল হালকা, এই জন্য আস্তে আস্তে এই অণুটা ছড়িয়ে গেল। এটা তোমরা আরেকভাবে করতে পারো। আমরা বাসায় শরবত তৈরি করি না, শরবতে কি করি? পানির মধ্যে চিনির অণুটা দিয়ে দিই, তারপরে কি হয়? তুমি যেখান থেকেই শরবতটা তুলে নাও না কেন সমান মিষ্টি লাগে। আরেকটা, তোমরা স্কুল ড্রেসে তোমাদের সাদা পায়জামা আছে, ওটাতে তোমরা সবাই নীল ব্যবহার করো। যদি তরল নীলটা ব্যবহার করো, তো বৈষম্য ভেদ্য ঝিলির এই পাশে আছে দ্রবণটা, এখানে পানির পরিমাণ বেশি, কিন্তু এখানে পানির পরিমাণ কম। তাহলে কি হবে শিক্ষার্থীরা? এই বৈষম্যভেদ্য ঝিল্লিটা পানিটাকে এপাশে দেওয়ার অনুমতি দেবে, এই জন্য এই ঝিল্লিটার নাম হলো বৈষম্যভেদ্য ঝিল্লি। তো অভিস্রবণের ক্ষেত্রে কি ঘটে? দ্রাবক অণুটা এক পাশ থেকে আরেক পাশে যায়, অর্থাৎ বৈষম্য পদ্মা ভেদ করে নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দিকে দ্রাবকের অণু প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটাই হলো অভিস্রবণ। এরপর আসো, এটা তোমরা যারা আমাদের স্কুলের শিক্ষার্থী, তারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, তাদেরকে তোমরা যখন ক্লাস 8-এ ছিলে তখন আমি আলুর বাটির সাহায্যে এই পরীক্ষাটা তোমাদের করেছিলাম। দেখো তখন আমরা কি করছিলাম? আলুটা, হল্যান্ডের আলু আমরা ছুলে নিয়ে কি করছিলাম? এরকম একটা বাটির আকৃতি দিয়েছিলাম। বাটির আকৃতি দেওয়ার পরে এখানে দিছিলাম আমরা কি? চিনির ঘন দ্রবণ, আর এটা একটা পেট্রি ডিসের মধ্যে বা বিকারের মধ্যে আমরা স্থাপন করেছিলাম। সেখানে পানি ছিল, বাইরে শুধুমাত্র পানি ছিল, কিন্তু ভিতরে ছিল কি? চিনির দ্রবণ। এখানে আমরা একটা ইন্ডিকার দিয়ে দিলাম। তারপর এই অবস্থায় যদি কিছুক্ষণ রেখে দেই, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে পানিটা আস্তে আস্তে এই চিনির ঘন দ্রবণের ভিতরে প্রবেশ করতেছে। তখন কি হবে? বাইরের দ্রবণের ঘনত্বটা একটু কমে যাবে এবং ভিতরে দ্রবণের উচ্চতাটা বেড়ে যাবে। এভাবে হয়ে থাকে আসলে অভিস্রবণ প্রক্রিয়াটা। তাহলে শিক্ষার্থীরা, অভিস্রবণ প্রক্রিয়াটা তোমরা দেখলে। এখন আসো আমরা এখন জানবো উদ্ভিদের মধ্যে পরিবহনটা। না সরি, অভিস্রবণ দেখলাম, এখন আমরা দেখব পানি শোষণ। পানি শোষণ, পানি শোষণ কিভাবে হয় এটার জন্য আমরা একটা ছবি এঁকে একটু দেখে নেই। ধরো এইটা তোমাদের মুখ, এভাবে অন্যান্য অণুগুলো আছে। আমি একটু ছবিটা আঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ছোট্ট করে একটু এঁকে নিই। এরপরে ধরো, একটু না আঁকলে আবার বুঝতেও ভালো হয় না। আচ্ছা, এখানে ধরো থাকলো হলো এটা, তো মোটা তো পানির মাটির ভিতরে আছে, এদিকে ধরো মাটির কোনাগুলা এভাবে আছে, আর এর ফাঁকে ফাঁকে তোমরা জানো যে পানি থাকে, যেটাকে বলা হয় কৌশিক পানি। এই পানির অণুগুলো আছে, এখান থেকে পানির অণুগুলো ঢুকবে। কিভাবে ঢুকবে? আর প্রথমে তোমাদেরকে আমরা প্রসাধনের কথা বলছিলাম না, ধরো এই গাছ, এই পাতা,
পাতা থেকে পানিটা জলীয় বাষ্প আকারে বের হয়ে গেল। তাহলে কি হলো, এখানকার যে কোষটা আছে এই কোষটার মধ্যে পানি কমে গেল, ঘনত্বটা বেড়ে গেল। তাহলে এই কোষ কি করবে, পাশের কোষ থেকে সে পানিটা টেনে নেবে। তাহলে কি হবে, এখানকার ঘনত্ব আবার বেড়ে যাবে, সে কি করবে, আবার পাশের কোষ থেকে পানিটা টেনে নেবে। এভাবে আস্তে 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 একদম মূল পর্যন্ত চলে আসবে এই পানির টানটা। যখন মূল পর্যন্ত আসলো, মূলটা তো আছে মাটিতে, মাটির মধ্যে আছে পানি, এই পানিটা তখন কি করবে, এখানে ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়া এখানে প্রবেশ করবে। প্রবেশ করলে কি হলো, এটার ঘনত্ব বাড়ে গেল, এখানকার ঘনত্ব তো কম আছে, আবার এই পানিটা কি হবে, এভাবে যেতে থাকবে। প্রথমে মূল থেকে আসবে এপিডার্মিস, এপিডার্মিস থেকে আসবে কর্টেক্স, কর্টেক্স থেকে চলে যাবে অন্তঃত্বক, অন্তঃত্বকের পরে এখানে থাকবে আবার একটা পরিচক্র, পরিচক্র, পরিচক্রর পরে এই ভিতরে আছে পরিবহন কলাগুচ্ছ, যেটা তোমরা এর আগে পড়ে নিয়েছো, জাইলেম আর ফ্লোয়েম। তো ফ্লোয়েম তো এখানে থাকবে না, মূলে এখানে আছে হলো জাইলেম। জাইলেমের যে ভেসেলের মধ্যে গিয়ে এটা প্রবেশ করবে। জাইলেমের ভেসেলের মধ্যে গিয়ে যখন এটা প্রবেশ করলো, তখন কি করলো, জাইলেমের ভেসেলগুলো পর পর, ধরো এই একটা ভেসেল, এই একটা ভেসেল, এইদিকে আর একটা ভেসেল, এভাবে পরপর সাজানো একটা লম্বা টিউবের মতো হয়ে যাবে, এভাবে নালীর মতো। তো এভাবে কি হবে, পানিটা মূল থেকে আস্তে 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 গাছের পাতা পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তো এভাবে ব্যাপন এবং অভিস্রবণ দুইটা প্রক্রিয়াতেই পানিটা মূলের সাহায্যে উদ্ভিদ শোষণ করে। আচ্ছা শিক্ষার্থীরা, পানি যেভাবে শোষণ করলো সেভাবেই কি খনিজ লবণ শোষণ করবে? অবশ্যই না। খনিজ লবণ আমরা জানি আয়নিত অবস্থায় ছাড়া শোষণ করতে পারে না। খনিজ লবণ শোষণ, খনিজ লবণ শোষণ, এই খনিজ লবণ শোষণটা আবার দুভাবে হয়। একটা হলো সক্রিয় শোষণ, সক্রিয় শোষণ, আর একটা হলো নিষ্ক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণে কি হয়, আমরা অভিস্রবণের ক্ষেত্রে যেমন দেখলাম যে মূলের ঘনত্বটা বাড়ে গেছে আর মূলের বাইরে মাটিতে অনেক পানি আছে, সেখান থেকে পানিটা জাস্ট শোষণ করে নিল, এখানে কিন্তু কোনো প্রকার শক্তির দরকার হচ্ছে না। কিন্তু অর্থাৎ এখানে আয়নিত অবস্থায় সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন যা যা দরকার সেটা উদ্ভিদ শোষণ করে নিচ্ছে। আর সক্রিয় শোষণের ক্ষেত্রে কি হয়, ধরো আগে থেকে পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম আছে, তার তো সোডিয়াম শোষণ করার কথা না, কিন্তু তারপরও তার সোডিয়ামের দরকার। সেক্ষেত্রে উদ্ভিদ কী করবে, আমাদের যে জৈব মুদ্রা এটিপি আছে সেটা ব্যবহার করে এই সক্রিয় শোষণটা ঘটবে। অর্থাৎ বিপাকের ফলে যে শক্তিটা উৎপন্ন হলো, এটিপি উৎপন্ন হলো, সেই শক্তিটা উদ্ভিদ এখানে ব্যবহার করতেছে, এই জন্য এটার নাম হলো সক্রিয় শোষণ। আর নিষ্ক্রিয় শোষণে এই শক্তিটা কোনো দরকার নাই। এরপর আসো আমরা উদ্ভিদের পরিবহন সম্পর্কে জানি। পরিবহন তো বুঝতেই পারতেছো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো উদ্ভিদের ক্ষেত্রে পরিবহনটা দরকারি। উদ্ভিদ কেন, যে কোনো জীবের ক্ষেত্রেই উদ্ভিদের পরিবহন, পরিবহনটা যে কোনো জীবের ক্ষেত্রেই হলো দরকারি। পরিবহন ফলে কি হয়, ধরো জাইলেমের সাহায্যে পানি ও খনিজ লবণ নিল, তারপর কি হলো, সালোকসংশ্লেষণে খাদ্য উৎপন্ন হলো, সেই খাদ্যটা আবার উদ্ভিদের পুরো শরীরে বিভিন্ন কাজ করার জন্য দরকার। ধরো জাইলেম তো হলো কাঁচামালগুলো পরিবহন করলো, কিন্তু ফ্লোয়েম করবে খাদ্য পরিবহন। তো সালোক সংশ্লেষণ যে বিক্রিয়াটা ঘটে সেক্ষেত্রেও কিন্তু পরিবহন দরকার। অর্থাৎ সালোক সংশ্লেষণের জন্য আমাদের কি দরকার, পানি। তো পানিটা যদি পরিবহন করতে না পারে তাহলে সালোক সংশ্লেষণ হবে না। আবার সালোক সংশ্লেষণ আরেকটা কি দরকার, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করা দরকার, যদি না হয় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। আবার সালোক সংশ্লেষণের পরে যে খাদ্যটা তৈরি হলো সেটার জন্যও কিন্তু পরিবহন দরকার। খাদ্য পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। এখন ধরো ফ্লোয়েম টিস্যু খাদ্যটা কীভাবে পরিবহন করে, ধরো এটা যদি আমাদের উদ্ভিদ হয়, উপর দিকে কিছু পাতা থাকবে, এরকম পাতা থাকবে, এই দিকেও কিছু পাতা থাকবে, আবার কি নিচে যে কাণ্ডটা বের হয়েছে
নিচেও কাণ্ড থাকবে, এখানেও পাতা থাকবে, আর এদিকে মাটির নিচে আছে তো মূল। তো উপরে যে খাদ্যটা উৎপন্ন করবে এই খাদ্যটা এখান থেকে এই পর্যন্ত আসবে, আর নিচের খাদ্যটা যাবে এখান থেকে নিচের দিকে, আর মাঝামাঝি যে অংশটা থাকলো সেটা এখান থেকেও আসবে, এখান থেকেও যাবে। এভাবে উদ্ভিদের ক্ষেত্রে পরিবহনটা হয়। এখন ধরো কোনো কারণে উদ্ভিদের পরিবহন হতে পারলো না, তখন কি হবে একটু আমরা ছবির সাহায্যে দেখি। এটা ধরো একটা কাণ্ড, কাণ্ড এখান থেকেও কাণ্ড শাখা প্রশাখা বের হলো, এটা আরো আগায় চলে গেল, এখানেও পাতা আছে। কোনো কারণে এখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা আক্রান্ত হলো, তাহলে কি হলো এই জায়গাটা নষ্ট হয়ে গেল। তাহলে ফ্লোয়েমের সাহায্যে যে খাদ্যটা আসতেছে এই পর্যন্ত এসে কিন্তু থেমে গেল, এইদিকে আর যেতে পারলো না। তাহলে কি হবে এই জায়গার যে কাণ্ড এবং পাতা সেটা কিন্তু মরে যাবে। এটা তোমরা একটু খেয়াল করলে টবের গাছ বা বড় গাছে দেখো না কেন এই পরিমাণটা দেখতে পারবা। তো এই খাদ্য পরিবহন না হলে শিক্ষার্থীরা এই ঘটনা ঘটে। তাহলে আমরা কি জানলাম, জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয় হলো কাঁচামাল, পানি, এগুলা ফ্লোয়েমের মধ্যে পরিবহন হয় হলো খাদ্য। এরপরে আমাদের জন্য আসতেছে প্রচ্ছেদন। প্রচ্ছেদনও একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। প্রচ্ছেদনে কি ঘটে, উদ্ভিদ তো অনেক পানি গ্রহণ করে, এর মাত্র 2/3 পানি কিন্তু উদ্ভিদ তার নিজের কাজে ব্যবহার করে, বাকি পানিগুলো এই প্রচ্ছেদন প্রক্রিয়ায় জলীয় বাষ্পের মাধ্যমে পাতা থেকে বের করে দেয়। তো উদ্ভিদের অতিরিক্ত পানি এভাবে বের করে দেওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদনটা আবার 3টা প্রক্রিয়ায় হয়। একটা হলো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, একটা হলো কিউটিকুলার প্রচ্ছেদন, আর একটা হলো লেন্টিকুলার প্রচ্ছেদন। প্রথমে আসো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হয় কি, পাতার মধ্যে যে পত্ররন্ধ্রটা থাকে এর মাধ্যমে প্রচ্ছেদন হয়, এই প্রচ্ছেদনটার নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। তারপরে আছে কিউটিকুলার প্রচ্ছেদন। কিউটিকুলার প্রচ্ছেদন হলো পাতার মধ্যে যে কিউটিনের যে আবরণ থাকে, বিশেষ করে আকন্দ, বট, এই পাতাগুলো দেখবা, বট গাছের পাতা বা আকন্দর পাতা মোমের মতো একটা আস্তরণ থাকে। এই আস্তরণের মাঝখানে যে আস্তরণটা একটু ফাঁকা বা হালকা, সেই দিক দিয়ে কিছু পরিমাণ পানি জলীয় বাষ্প আকারে বের হয়ে যায়। এই প্রচ্ছেদনটার নাম হলো কিউটিকুলার প্রচ্ছেদন। আর আছে লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকুলার প্রচ্ছেদনটা হচ্ছে, ধরো উদ্ভিদের গৌণ বৃদ্ধি হচ্ছে, এই দিক দিয়ে বৃদ্ধি হলে কি হলো, বাকলগুলা এভাবে থাকে, এই বাকলের এখানে কি হলো একটা ছিদ্রের সৃষ্টি হলো, এই ছিদ্রটার নাম হচ্ছে লেন্টিসেল। এই লেন্টিসেল দিয়ে যে প্রচ্ছেদনটা হয় সেটার নাম হলো লেন্টিকুলার প্রচ্ছেদন। এখন আমরা পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনটা একটু বড় করে দেখি। ধরো উদ্ভিদের পাতার মধ্যে কোষগুলা তো এইভাবে থাকে, 2টা কোষ এইভাবে বাঁকা হয়ে গেল, এখানে একটা রন্ধ্রের সৃষ্টি হলো, ঠিক আছে। এই রন্ধ্রটার নাম হলো পত্ররন্ধ্র। এই দিক দিয়ে উদ্ভিদ কি করে, তার প্রয়োজনে অতিরিক্ত পানিটা বের করে দেয়। শুধু যে পানি বের করে দেয় তা কিন্তু না, কি করে এই দিক দিয়ে অক্সিজেনও বের করে দেয়, কার্বন ডাই অক্সাইডও বের করে দেয়। আবার সালোক সংশ্লেষণের সময় যখন কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় তখন কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে। আবার কি হয়, শোষণে যখন অক্সিজেনটা গ্রহণ করতেছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে, সেটাও কিন্তু এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে হয়। তাহলে পত্ররন্ধ্র কিন্তু অনেকগুলো কাজ করতেছে। এখানে এর মধ্যে দিয়ে জলীয় বাষ্প বের করে দিচ্ছে,
তারপর সালোকসংশ্লেষণের ফলে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা বের করে দিচ্ছে, আবার সালোকসংশ্লেষণের ফলে যে আমাদের কার্বন ডাই অক্সাইডটা দরকার সেই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করতেছে, শোষণে যে অক্সিজেন গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করতেছে। এভাবে এই পত্ররন্ধ্রের সঙ্গে জলীয় বাষ্পর সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিজেনের আদান প্রদান, কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান দুটোই ঘটতেছে। এই গেল পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এখন প্রস্বেদনে আবার কতগুলো প্রভাবকও আছে। এই প্রভাবকগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবকটা কি? বাহ্যিক প্রভাবক হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা যখন বেশি থাকে তখন কিন্তু কি হয়, প্রস্বেদনটা হারটা বাড়ে যায়। তাপমাত্রা কমে গেলে আবার প্রস্বেদনের হারটা কমে যায়। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি থাকে বাতাসে সেক্ষেত্রে কিন্তু প্রস্বেদনটা একটু কম হবে। আপেক্ষিক আর্দ্রতা আবার কমে গেলে প্রস্বেদনের হারটা বাড়ে যাবে। আলো, আলোতে কি হয়, পত্ররন্ধ্রটা খুলে যায়। পত্ররন্ধ্রটা খুলে গেলে কি হবে, তখন কি হবে, প্রস্বেদনটা বেশি হবে। আর আলো না থাকলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, রাত্রেবেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে তখন কিন্তু প্রস্বেদন কম হয়। আবার বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু প্রস্বেদনটা বেশি করবে, কারণ জলীয় বাষ্পটা গাছ থেকে সরাই নিয়ে যাবে। এভাবে বায়ু প্রবাহ কমে গেলেও প্রস্বেদনটা কমে যায়। এরপর আসো অভ্যন্তরীণ প্রস্বেদন। অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কি থাকে? অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে, প্রস্বেদন বেশি হবে। পত্ররন্ধ্রের সংখ্যা কম হলে প্রস্বেদন কম হবে। পত্রের সংখ্যা, গাছে যদি পাতের সংখ্যা বেশি হয় তাহলে পত্ররন্ধ্র বেশি থাকবে, সেক্ষেত্রে প্রস্বেদনটা আবার বেশি হবে। আবার পত্র ফলকের আয়তন অর্থাৎ পাতার আয়তনটা যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে, পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকবে এবং প্রস্বেদনটা বেশি হবে। উদ্ভিদের বাহ্য অংশের পরিমাণ অর্থাৎ উদ্ভিদের মূলের চেয়ে উপরের অংশ যদি কাণ্ড, পাতা এগুলো বেশি থাকে তাহলেও প্রস্বেদনের পরিমাণটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমরা এক নজরে একটু দেখে নেই কি কি দেখলাম। আমরা প্রথমে আমরা জানলাম জীবের পরিমাণের ক্ষেত্রে উদ্ভিদ ও পানির মধ্যে সম্পর্ক, আর উদ্ভিদের ক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা কি। উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রস্বেদন, এটার জন্য পানির প্রয়োজন। উদ্ভিদের যে বিক্রিয়াগুলো ঘটবে এটার জন্য পানির প্রয়োজন। প্রোটোপ্লাজমটাকে জীবিত রাখার জন্য পানির প্রয়োজন। তারপর দেখলাম ইমবাইবেশন, ইমবাইবেশনের ফলেও পানি টেনে নিচ্ছে, তাই না। হাইড্রোফিলিক পদার্থ মানে জিলাটিন, স্টার্চ, সেলুলোজ এগুলা পানিপ্রিয় পদার্থ, এগুলা পানি টেনে নিচ্ছে। ব্যাপন, ব্যাপনের ফলে আমরা কি দেখলাম, তিনটা উদাহরণ দেখলাম, সুগন্ধি, তারপর নীল, তারপর চিনির শরবত। এগুলার সাহায্যে কি হয়, দ্রব্যগুলো আস্তে আস্তে ছড়ায় যায়, এটাকে বলা হচ্ছে ব্যাপন। অবিশ্রমণে কি দেখলাম, দ্রাবকটা এখানে একটা বৈষম্যবদ্ধ জীবী থাকে, সে কি করে, কাউকে আগাতে দেয়, কাউকে দেয় না, কাউকে যার পারমিশন দেয় কোষের ভিতরে, কাউকে আবার পারমিশন দেয় না। তারপর দেখলাম পানি শোষণ। পানি শোষণ হলো খনিজ লবণ শোষণ, খনিজ লবণের ক্ষেত্রে সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ, এগুলো আমরা দেখলাম। তারপর উদ্ভিদের মধ্যে পরিবহন দেখলাম, পরিবহনের প্রয়োজনীয়তা দিলাম। সালোকসংশ্লেষণের ক্ষেত্রে কীভাবে পরিবহন হয়, লোমের মাধ্যমে কিভাবে পরিবহন হয়, এই পরিবহনগুলো আমরা দেখলাম। তারপর সর্বশেষে যে দেখলাম প্রস্বেদন। প্রস্বেদনের ক্ষেত্রে আমরা দেখলাম পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন, তারপর প্রভাবকগুলা দেখলাম, বাহ্যিক প্রভাবক, আভ্যন্তরীণ প্রভাবক, এই প্রভাবকগুলা দেখলাম। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবা। বাই।